আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারের এমসিকিউ এর যে আমরা সলভগুলো দিচ্ছিলাম সেটা থার্ড ক্লাস। তো চলে আসি, কি বলেছে দেখেন। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? সাধারণত দেখা যায় যে আয়নীকরণ শক্তি যেটা হয়, যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কি হয়, ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কি হয় বলেন দেখি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে কম হয়, যেটাকে E1 বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে কম হয়। দেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা, দেন থার্ড আয়নাইজেশন এনার্জি। দ্যাট মিন্স এই E3টা সবসময় কি হয়, বেশি হয়। এটা মনে রাখবেন যে E3টা সবসময় কি হয়, বেশি হয়। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি। এটা হচ্ছে জেনারেল রুলস। যদি কোনো একটা কম্পাউন্ড, আবারও বলি, যদি কোনো একটা মৌল স্পেসিফিকভাবে বলে, আবারও বলি, যদি কোনো একটা মৌল স্পেসিফিকভাবে বলে, তখন সেই জিনিসটা হিসাবটা আলাদা হবে। যেমন দেখেন, যদি বলে সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা সব থেকে কি হবে, মানে যদি বলে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম, এটা দুইটা জিনিস আছে, আমি একটু বুঝাই দেই। প্রথম আয়নাইজেশন এনার্জি শক্তির ক্রম যদি এরকম বলে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির শক্তির ক্রম কোনটি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি, এই ক্ষেত্রে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সবসময় মনে রাখবেন যে গ্রুপ ওয়ানেরটা সবসময় কম হবে, গ্রুপ ওয়ানেরটা সব থেকে কম হবে। দেন হচ্ছে গ্রুপ টু, দেন হচ্ছে গ্রুপ টু। ঠিক ঠিক আছে, এই জিনিসগুলো বুঝবেন। গ্রুপ টু এ যেটাকে আমরা বলবো, ঠিক আছে, এটা ওয়ান এ, এভাবে মনে রাখবেন যে আয়নাইজেশন এনার্জিটা কিভাবে হয়। তারপরে দেখেন, যদি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বলে যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি সব থেকে কম কার, তাহলে অবশ্যই বলবেন যে গ্রুপ গ্রুপ টু এ এর সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা সব থেকে কম। আবার যদি বলে থার্ড আয়নাইজেশন এনার্জিটা সব থেকে কম কার, থার্ড আয়নাইজেশন এনার্জি হচ্ছে গ্রুপ থ্রি এ, এই থার্ড আয়নাইজেশন এনার্জি গ্রুপ থ্রি এ। সেমভাবে যদি বলে ফোর্থ আয়নাইজেশন এনার্জি সব থেকে কম কার, এগুলা হচ্ছে সব থেকে কম। আবারও বলি, সবচেয়ে সবচেয়ে কম কার, সবচেয়ে কম। তাহলে দেখেন, ফোর্থ আয়নাইজেশন এনার্জি সব থেকে কম হচ্ছে গ্রুপ ফোর এ, ঠিক আছে, গ্রুপ ফোর এ। কথা বুঝতে পারছেন? তাহলে ফোর্থ আয়নাইজেশন এনার্জি সব থেকে কম কার, গ্রুপ ফোর এ। কথা বুঝছো? তাহলে এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে যে কোনটার আয়নাইজেশন এনার্জি, মানে কোন গ্রুপের আয়নাইজেশন এনার্জি সব থেকে কম। আবার যদি আয়নাইজেশন এনার্জি বলে যে আয়নাইজেশন শক্তির সঠিক ক্রম কোনটি, তখন অবশ্যই দেখবা যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা সব থেকে কি হবে, কম হবে। দেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, দেন থার্ড আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। কমেন্ট করে যাবা, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চলে আসো। বলা হয়েছে যে আয়নাইজেশন বিভবের ক্ষেত্রে সঠিক কোনটি, আয়নাইজেশন বিভবের ক্ষেত্রে সঠিক কোনটি। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এখানে আয়নাইজেশন বিভবের সঠিক ক্রম, সঠিক হচ্ছে এই সালফার এবং ফসফরাসেরটা। ফসফরাসের আয়নাইজেশন বিভবটা কি হয় বলো দেখি। ফসফরাসের আয়নাইজেশন এনার্জি তোমার হচ্ছে বেশি থাকে। কেন বেশি থাকে বলতে পারবা কেউ? এনিওয়ান? ফসফরাসের আয়নাইজেশন এনার্জিটা বেশি থাকে। দেখো, বাম থেকে ডানে গেলে কথা বুঝবা, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কি হবে, আয়নাইজেশন এনার্জি বাড়ে। এটা হচ্ছে কমন সেন্স, আয়নাইজেশন এনার্জি বাড়ে। তবে এখানে কয়েকটা জিনিস আছে, তবে তবের হিসাবটা একটু মাথায় রাখো। যাদের কিনা হাফ ফিল্ড, যাদের কিনা ফুল ফিল্ড অথবা হাফ ফিল্ড, ফুল ফিল্ড অথবা হাফ ফিল্ড অরবিটাল থাকে। আবারও বলি, যাদের কিনা ফুল ফিল্ড অথবা হাফ ফিল্ড অরবিটাল থাকবে, তাদের আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি বেশি হবে, বেশি হবে। সে যতই বামে থাক না কেন, সে যতই বামে থাক না কেন। দেখো এই জায়গাটাতে একটু বলি, বেরিলিয়াম বোরন, বেরিলিয়ামের কত 1:2 2:2, বোরনের হচ্ছে 1:2 2:2 2p1। তার মানে বেরিলিয়ামের আছে হচ্ছে হাফ ফিল্ড, তার মানে এইটা হবে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। সেম ভাবে ম্যাগনেসিয়ামের, ম্যাগনেসিয়ামের কত আছে বলো দেখি। ম্যাগনেসিয়ামের আছে কত, ম্যাগনেসিয়াম কত 12 না, ম্যাগনেসিয়াম 12 না। তার মানে দেখো 1:2
2s2 2p6 3s2। তাহলে দেখো এখানে 3s2 আছে, তার মানে অবশ্যই এটা কি মানে দ্বিত্বকপূর্ণ আছে বা দ্বিত্বপূর্ণ আছে, তার মানে অবশ্যই এটা হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি কি হবে, ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জি অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে। সেম ভাবে নাইট্রোজেনের থাকে হচ্ছে হাফ ফিল্ড অরবিটাল থাকে, তার মানে এখানে নাইট্রোজেনেরটা হবে, সোডিয়াম লিখতেছি কেন, নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি হবে। এইটাও সেম, ফসফরাসেরটা হচ্ছে হাফ ফিল্ড থাকে। কথা বুঝছো? ফসফরাসেরটা হচ্ছে হাফ ফিল্ড থাকে। দেখো ফসফরাস কত, ফসফরাস হচ্ছে 15, তার মানে কত 1s2 2s2 2p6 3s2, তাহলে 10 2 12 3p3। এই যে দেখো 3p3 এটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে, তাহলে 3p3 যদি থাকে এটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে, তার মানে এটা হাফ ফিল্ড অবস্থায় আছে। তাহলে হাফ ফিল্ড অবস্থায় যদি থাকে তার আয়নাইজেশন এনার্জি কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বলা হয়েছে কোনটির আয়নীকরণ বিভবের মান কি বলছে, সর্বনিম্ন। দেখো কোনটির আয়নীকরণ বিভবের মান সর্বনিম্ন, কথা বুঝবা যখন দেখবা বাম থেকে ডানে যাচ্ছ, কথা বুঝবা বাম থেকে ডানে যাচ্ছ তখন আয়নাইজেশন এনার্জি বাড়বে, ব্যতিক্রম কয়েকটা বাদ দিয়ে। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে ফুল ফিল্ড অ্যান্ড হাফ ফিল্ড। ফুল ফিল্ড অ্যান্ড কত, হাফ ফিল্ডের কথা। আচ্ছা, যখন উপর থেকে নিচে যাবা তখন আয়নাইজেশন এনার্জি কমবে, মানে আয়নীকরণ শক্তি কমবে। কেন কমবে? কারণ হচ্ছে আকারটা বাড়বে, আকার বাড়বে, আকার যদি বাড়বে। আচ্ছা, আকার যদি বেড়ে যায়, কথা বুঝবা, আকার যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, কথাগুলো বুঝবা ঠান্ডা মাথায়, তাতেই হবে। আকার যদি বেড়ে যায়, কি বুঝতে পারতেছো ব্যাপারগুলা? দেখো আকারটা যদি বেড়ে যায়, তাহলে আকার যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কমবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কমবে। ঠিক আছে, এখন অ্যাট্রাকশন যদি কমে যায়, কথাগুলো বুঝবা, অ্যাট্রাকশন কমে গেলে ইজিলি ইলেকট্রন দান করতে পারবে, ইজিলি ইলেকট্রন দান করবে। কথা বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে উপর থেকে নিচে দেখো, এখানে সোডিয়াম আছে, কথাগুলো বুঝবা। এখানে সব থেকে এটা যেহেতু দেখা যায় যে ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2A, গ্রুপ 2 এর মৌল, ঠিক আছে। ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌল। আচ্ছা, বাম থেকে ডানে যাচ্ছ, তার মানে দেখো বাম থেকে ডানে যাচ্ছ আয়নাইজেশন এনার্জি কি হচ্ছে বলো দেখি, আয়নাইজেশন এনার্জি বাড়বে, তার মানে এইটা বামের মৌল, এগুলো হচ্ছে ডানের মৌল, তাহলে এটা হবে না। তার মানে এই যে সোডিয়াম এবং সিজিয়াম, কথা বুঝো, সোডিয়াম এবং সিজিয়াম এরা হচ্ছে একই গ্রুপের মৌল, এটা হচ্ছে গ্রুপ 1A, গ্রুপ 1 এর মৌল। তার মানে উপর থেকে যখন নিচে যাচ্ছ তার মানে আয়নাইজেশন এনার্জি সব থেকে কম হবে, এই সিজিয়ামটার আয়নাইজেশন এনার্জি সব থেকে কি আসবে, কম আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কি বলছে একটু দেখে নেই। বলছে উদ্দীপকের উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম নিচের কোনটি। আচ্ছা, এই জায়গায় দেখো সক্রিয়তার ক্রম, পারমাণবিক সংখ্যা দেয়া আছে, পারমাণবিক সংখ্যা দেখো, পারমাণবিক সংখ্যা যখন বাড়ছে আয়নীকরণ মানে প্রথম আয়নীকরণ বিভবটা দেখো, প্রথম আয়নীকরণ বিভবটা কমে গেছে, এইটা দেখে ইয়ে করবা। তো আয়নীকরণ বিভব এবং সক্রিয়তার একটা তোমার আছে, তোমার একটা রিলেশন আছে। তো এইটা মনে রাখবা যে আয়নীকরণ বিভব যদি বাড়ে, আয়নীকরণ বিভব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/,
সক্রিয়তা, 1 বাই সক্রিয়তা। তার মানে কি বললাম, আয়নীকরণ বিভবটা বাড়লে সক্রিয়তাটা কমবে। তার মানে যদি আয়নীকরণ বিভবটা বাড়ে সক্রিয়তা কমবে, তাহলে আয়নীকরণ বিভবটা কমলে সক্রিয়তা বাড়ে। তার মানে ডি সব থেকে বেশি সক্রিয়, তার মানে ডি সব থেকে বেশি সক্রিয়, দেন সি, দেন বি, দেন এ। এইটা হচ্ছে তোমার আয়নীকরণ বিভবের সক্রিয়তাটার ক্রমটা হবে। তার মানে কয় নাম্বারটা হবে বলো দেখি, ডি সি বি এ, ক নাম্বারটা হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ডিসিবিএ বললেন, খুব ভালো কথা, এই জায়গায় কি ব্যতিক্রম বলে কিছু নাই? আছে, খুব ঠান্ডা মাথায় বুঝো। এখন দেখো এই বি যেটা আছে, বি হচ্ছে 10 নাম্বার মৌল, 10। তার মানে এ কি 10 নাম্বার মৌল, 10 নাম্বার মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। 10 নম্বর মৌল কি, নিষ্ক্রিয় গ্যাস। তার মানে নিষ্ক্রিয় গ্যাসের কি হবে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা উল্টা হবে। কি হবে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে উল্টা হবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের সক্রিয়তাটা সব থেকে কম হবে। তার মানে এর সক্রিয়তাটা সব থেকে কি হবে, এর সক্রিয়তা কি হবে, সক্রিয়তা, এর সক্রিয়তা কম হবে। তার মানে এইটা হবে, এইটা আর হচ্ছে না। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে ডি সি এ দেন বি। এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে, এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে যে ভাইয়া এই জায়গায় কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই সক্রিয়তার ব্যাপারে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক, মনে রাখতে হবে সেটা নিষ্ক্রিয় গ্যাস কিনা, নিষ্ক্রিয় গ্যাস কিনা। দুই, মনে রাখবা এখানে, এখানে অবশ্যই দুই নাম্বারটা মনে রাখবা হচ্ছে এটা কোনো প্রকার মানে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড আছে কিনা। ওই ফুল ফিল্ড হইলে তো হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড আছে কিনা। ফুল ফিল্ড যদি থাকে সেই ক্ষেত্রে তাদের সক্রিয়তাটা কি হবে, সব থেকে কম হবে, তাদের সক্রিয়তাটা সব থেকে কি হবে, কম হবে। তার মানে অ্যান্সার কত আসবে বলো দেখি, অ্যান্সার আসবে ডি। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। মানে আমাকে এই ফোনে দেখতে হয়তো আরেকবার, কি অবস্থা, কথা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। চলে আসো, এরপরে চলে আসো, 50 গেল, 51 নম্বরে আসি। তো এখানে কি বলছে যে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে ক্রম যখন দেখবা, ক্রমের ব্যাপার এইটা দেখবা যে বাম থেকে ডানে আছে কিনা, বাম থেকে ডান নাকি উপর থেকে নিচ, উপর থেকে নিচ, বাম থেকে ডান, উপর থেকে নিচ। এইটা থার্ড অপশন দেখবা হচ্ছে যে এটা কি হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড আছে কিনা, হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড আছে কিনা, হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড আছে কিনা। সো এই জিনিসগুলা দেখবা, এই জিনিসগুলা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, সো এইখানে দেখো কি হচ্ছে, অবশ্যই বেরিলিয়াম, বোরন, দেন হচ্ছে নাইট্রোজেন, দেন অক্সিজেন। এটা একটা পর্যায়ভিত্তিক সম্পর্ক, কিন্তু পর্যায়ভিত্তিক সম্পর্ক হইলেও এই দুইটা পোর্শনে, কথা বুঝবা, এই দুইটা পোর্শনে এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা ব্যতিক্রম। এখানে বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা অ্যাজ এ রুলস, বাম থেকে ডানে গেলে, উপর থেকে নিচে গেলে ফুলফিল্ড বা হাফ ফিল্ড, এই কয়েকটা জিনিস দেখতে হবে। বাম থেকে ডানে গেলে সাধারণত কি হয়, বেড়ে যায়, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, ফুলফিল্ড বা হাফ ফিল্ড থাকলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। তো দেখো এই জায়গাটাতে ঠিক ব্যতিক্রমটা এরকম আসে, এখানে বোরনের থেকে বেরিলিয়ামেরটা বেশি হয়, দেন এখানে কি হবে, অক্সিজেনটা থাকবে, দেন নাইট্রোজেন হবে। এই টোটালটা হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে এই ব্যাপার। তাহলে এটা কয় নাম্বারটা হবে ভাইয়া, ঘ নাম্বারটা হবে। কথা বুঝতে পারছো? এটা কত নাম্বার, ঘ নাম্বারটা হবে। পরেরটা আসি, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। আচ্ছা, এখানে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম, যেহেতু এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, তো এইখানে কথাগুলো বুঝবা যে উপর থেকে যখন নিচে যাও আকারটা বাড়বে,
উপর থেকে নিচে গেলে আকার বাড়বে। আকার বাড়লে খুব ঠান্ডা মাথায় বুঝো, উপর থেকে যখন নিচে যাবা আকার বাড়বে। আকার বাড়ার সাথে সাথে এখন ইলেকট্রন আসক্তিটা বাড়বে না কমবে বলো দেখি? কমন সেন্স কি বলে? কমন সেন্স কি বলে যে আকারটা বাড়লো, আকারটা বাড়লে ইলেকট্রন আসক্তিটা বাড়বে না কমবে? যে এইখানে ইলেকট্রন আসক্তিটা কমে যাবে। আকার বাড়লে ইলেকট্রন আসক্তি আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে যাবে। আচ্ছা, তো কথাটা ভালো মতো বোঝার চেষ্টা করো যে ভাইয়া আকার বাড়তেছে, খুবই ভালো কথা, এখানে ইলেকট্রন আসক্তিটা কমে যাচ্ছে, তো হিসাবে তাহলে কি হয়? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হওয়ার কথা, দেন ক্লোরিনের, দেন হচ্ছে ব্রোমিনের, দেন হচ্ছে আয়োডিনের। কিন্তু না, এই জায়গাটাতে একটু ঝামেলা আসবে, এই জায়গাটাতে ঝামেলা আসবে। এখানে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়ার কথা। কেন কথা? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবে বা ফ্লোরিনেরটা কম হবে? এটা কম হবে। কেন কম হবে? কারণ ফ্লোরিনের আকার ছোট। আকার ছোট, আকার ছোট হইলে আকার ছোট হয়, আকার ছোট হয়েছে এবং ইলেকট্রনের ঘনত্ব বাড়বে। ইলেকট্রনের ঘনত্ব কি হবে? ইলেকট্রনের ঘনত্ব বাড়বে। ইলেকট্রনের যদি ঘনত্ব বাড়ে তাহলে যখন একটা ইলেকট্রন যখন আসবে, কথাটা বুঝো, যখন ইলেকট্রন আসবে তখন কি হবে? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে না, তার মানে ইলেকট্রনের প্রতি তার আসক্তিটা কি হবে না? থাকবে না। ইলেকট্রনের ঘনত্ব বাড়বে, ফলে ইলেকট্রন আসক্তি কি হবে? কমবে। ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে ভাইয়া? কমে যাবে। তার মানে অ্যান্সারটা হবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দ্যাট মিনস ক নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝতে পারছো আশা করি? কথা বুঝতে পারছো? কথাগুলো বুঝবা, ভালো মতো বুঝলে এই ক্লাসগুলাই তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে, অনেক অনেক বেশি হেল্পফুল হবে এই ক্লাসগুলো। ঠিক আছে, আর সবাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরকম সকল ভিডিও মানে তুমি ইজিলি আমাদের গ্রুপে পেয়ে যাবা। ঠিক আছে, সকল ভিডিও ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, চলে আসো। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? কথাগুলো বুঝবা। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কোনটির? দেখো, ইলেকট্রন আসক্তি বলতে তুমি সবথেকে মনে রাখবা যে ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হয় সাধারণত যদি দেখা যায় যে বাম সাইডে যে মৌলগুলো আছে না, বাম সাইডের, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমবে। তাহলে বাম সাইডের, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে যাবা, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে বাড়বে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কম কার? বামের মৌলটা সব থেকে। তাহলে বামের মৌল কারা কারা? ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। এইভাবে চিন্তা করলেও তো পারো, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। তার মানে এখানে কি আসবে? ক্যালসিয়াম, ক্ষার ধাতু, এটা সব থেকে বামের মৌল, সব থেকে বামের মৌল। বা এটাও মনে রাখতে পারো যে কমন সেন্সে এত কিছু না বুঝে ধাতু যদি দেখো এদের ইলেকট্রন আসক্তির মান খুবই কম। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো যে ধাতুগুলার ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি অনেক কম। সো এই জিনিসটা ভালো মতো বুঝলে ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। চলে আসো পরেরটায়। তো বলা হয়েছে যে চারটা হ্যালোজেনের ইলেকট্রন শক্তির মান নিম্নরূপ, এদের কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি? আচ্ছা, অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি। তো দেখো, ইলেকট্রন আসক্তির মান, কথা বুঝবা, ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি তার অ্যানায়ন গঠনের প্রবণতা তত বেশি। আমি আবারও বলি, ইলেকট্রন আসক্তির মান যত বেশি
তার অ্যানায়ন গঠনের প্রবণতা, অ্যানায়ন গঠনের প্রবণতা তত বেশি, প্রবণতা তত বেশি। তো দেখো ইলেকট্রন অ্যাফিনিটির মানটা দেখো, এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে ঋণাত্মক হয়। তো এখানে ক্লোরিনের মানটা সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটির, তার মানে এর অ্যানায়ন গঠনের প্রবণতাটা কি হবে, তত বেশি। আর এই মাইনাস চিহ্ন দ্বারা ইলেকট্রন আসক্তি যে নির্দেশ করতেছে, যে ইলেকট্রন আসক্তি, সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি? তুমি জানো বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়বে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান বাড়বে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, আর উপর থেকে নিচে গেলে কমবে। তো ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে তুমি জানো ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি। আর এগুলা সব থেকে ডানের মৌল। কিভাবে মনে রাখবা যে সব থেকে ডানের মৌল কার? ডানের মৌল দেখবা যে গ্রুপ 18, গ্রুপ 17, দেন এইভাবে আগাবা, দেন 16, দেন হচ্ছে 15। এটা তো গ্রুপ 16 এর মৌল, এটা তো গ্রুপ 17 এর মৌল, তার মানে অবশ্যই গ্রুপ 17 এর মৌলটাই সব থেকে ডানের মৌল এবং তার ইলেকট্রন আসক্তি হবে সব থেকে বেশি। ঠিক আছে, মনে রাখবা এইভাবে, যে কিভাবে করতে হয় সেটা মনে রাখবা, যে গ্রুপ কোনটা কিভাবে করতে হয়। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমি তোমাকে বলে দিছি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কারণ উপর থেকে যখন নিচে যাও, উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে কমবে, ইলেকট্রন অ্যাফিনিটির মান কমবে। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি কি হবে? কমবে। কথা বোঝা গেছে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরপরে চলে আসি পাউলিং স্কেল অনুসারে, পাউলিং স্কেল, বিজ্ঞানী পাউলিং স্কেল অনুসারে তড়িৎ ঋণাত্মকতা, মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া? 3.5। এটা খুবই সহজ। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। এটা মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করবা? অক্সিজেনেরটা মুখস্থ করবা, ফ্লোরিনেরটা মুখস্থ করবা। ফ্লোরিন হচ্ছে 4, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, এই জিনিসটা মুখস্থ করবা। ক্লোরিনের কত, তারপরে তোমার নাইট্রোজেনেরটা কত, এই কয়েকটা, মানে যেই জিনিসগুলো না পড়লেই না, এই কয়েকটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা বলছে, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম, তাহলে তুমি দেখো যে বাম থেকে ডানে সব থেকে ডানের মৌল কোনটি? ডানের মৌল হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 17, এইভাবে মনে রাখবা, এটা হচ্ছে গ্রুপ 17, এটা হচ্ছে গ্রুপ 16, গ্রুপ 16। সালফার কত ভাইয়া? সালফার হচ্ছে গ্রুপ 16। এখন এই সিলিকন কত? সিলিকন হচ্ছে গ্রুপ 14, গ্রুপ 14। তাহলে কথা বুঝবা, সিলিকন কত ভাইয়া? গ্রুপ 14 এর মৌল। ঠিক আছে, তার মানে দেখো বাম থেকে ডানে যাচ্ছ, 14, 16, 17, তার মানে এটাই হবে। ঠিক আছে, তার মানে সব থেকে বেশি মানে তড়িৎ ঋণাত্মকতা হয় হচ্ছে ডানের মৌলগুলা, দ্যাট মিনস গ্রুপ 17 এর মৌলগুলা সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হবে, মানে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো কি বলবা? খুব ঠান্ডা মাথায় বুঝো, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রো নেগেটিভিটি। ভাইয়া ইলেকট্রো নেগেটিভিটি কি জিনিস? ইলেকট্রো নেগেটিভিটি হচ্ছে তোমার বন্ড পেয়ার ইলেকট্রনকে, বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়া, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সহজ কথায়, নিজের দিকে টেনে নেয়া, বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়া, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কথা বুঝছো? এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। চলে আসো, এ ও বি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে 2.1, 2.5, এদের সমন্বয়ে গঠিত মৌল কোনটি? আচ্ছা দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বুঝতে হবে, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হলে তোমার কোন বন্ড গঠন করবে। ঠিক আছে,
তো দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা যায় যে 0.5 থেকে যদি 1.7 বা 1.8 হয় সেই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আমি আবারও বলি, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0.5 থেকে 1.7 হয় সেই ক্ষেত্রে সেটা আয়নিক যৌগ গঠন করবে। কি যৌগ? আয়নিক যৌগ গঠন করবে। খুব ঠান্ডা মাথায় বুঝো। এরপরে দেখো, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, 0.5 এর কম হয়, 0.5 এর কম হয়, সে সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক আছে, তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে কি 2.1 আর 2.5 এদের পার্থক্য কত ভাইয়া? এদের পার্থক্য কত? এদের পার্থক্য হতে কত? 0.4। তার মানে 0.4 যদি পার্থক্য হয় তার মানে এর মাঝে পড়ে, 0.5 এর কম, তার মানে এটা কি হয়ে যাবে? সমযোজী হবে। সমযোজী হবে। তার মানে এটা কি হবে? সমযোজী বন্ধন গঠন করবে। কথা বুঝছো? কথা বুঝছো? সমযোজী বন্ধন গঠন করবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বলছে নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রাইড গঠন করতে পারে? তো অম্লীয় অক্সাইড বা অম্লীয় হাইড্রাইড গঠন করতে পারে। অম্লীয় অক্সাইড তারাই গঠন করে, মনে রাখবা যে অম্লীয় অক্সাইড তারাই গঠন করে যারা হচ্ছে অধাতু। অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তাহলে কি বললাম? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। ঠিক আছে, তার মানে এইখানে এগুলা তো হচ্ছেই না, তার মানে কি হবে? সালফার হবে, অধাতু। ঠিক আছে, সালফার হবে। তার মানে অক্সাইড কে গঠন করতেছে? সালফার। অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রাইড গঠন করে। অম্লীয় হাইড্রাইড গঠন করে কে বলো দেখি? সালফার। তুমি অপশন দেখে দেখেই বুঝবা। ঠিক আছে, অপশন দেখে দেখেই বুঝবা। এরপরে চলে আসি, কোন অক্সাইডটি অম্লধর্মী? আচ্ছা, অম্লধর্মী অক্সাইড এটা মনে রাখবা যে অম্লধর্মী অক্সাইডগুলো হয় সাধারণত হচ্ছে অধাতুর অক্সাইডগুলো। অম্লধর্মী অক্সাইড হচ্ছে অধাতুর অক্সাইড। তাহলে কি বললাম? অম্লধর্মী অক্সাইড হচ্ছে অধাতুর অক্সাইড। তো এই জায়গায় দেখো যে অধাতব অক্সাইড কোনটা। এখানে দেখো সিলিকন হচ্ছে অর্ধধাতু, সিলিকন হচ্ছে উপধাতু বা অর্ধধাতু যেটাই বলো না কেন। আবার কয়েকটা জিনিস মনে রাখবা, অ্যালুমিনিয়ামের অক্সাইড আবার উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড। ঠিক আছে, উভধর্মী অক্সাইড। এটা তো অক্সিজেনের হাইড্রাইড, আর এটা হচ্ছে সোডিয়ামের অক্সাইড, এটা হচ্ছে ক্ষারধর্মী। ঠিক আছে, আর এটা হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড। পানি হচ্ছে অক্সিজেনের হাইড্রাইড, এটা বলে লাভ নেই। চলে আসো, এখন উপধাতুর অক্সাইড আর উভধর্মী অক্সাইড এই দুইটার মধ্যে কনফিউশন। তুমি আগে অধাতুর অক্সাইডটাই দিবা বা উপধাতুর অক্সাইডটাই দিবা, মানে সিলিকন ডাইঅক্সাইডটাই দিবা, এটাই হচ্ছে অম্লধর্মীটা। ঠিক আছে, এটা কনফিউশনের জায়গা যে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা হইল না কেন, তাই না? এটাও তো উভধর্মী অক্সাইড, কিন্তু এখানে অম্লধর্মিতা ব্যাখ্যা করতে বলছে, তাহলে অম্লধর্মিতা ইজিলি ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, এই অম্লধর্মিতা ইজিলি ব্যাখ্যা করতে পারবা যে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড। কথা বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে চলে আসো, সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মী অক্সাইড? তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, যেহেতু এটা উপধাতু, উপধাতু বা অপধাতু যেটাই বলো না কেন, অপধাতু অথবা উপধাতু, তার মানে এর অক্সাইডটা হবে কি? অম্লীয় অক্সাইড। এর অক্সাইডটা হবে অম্লীয় অক্সাইড। নিচের কোন অক্সাইডটি বেশি অম্লধর্মী? আচ্ছা, নিচের কোন অক্সাইডটি বেশি অম্লধর্মী? তো অম্লধর্মিতা তুমি ব্যাখ্যা করবা বা অম্লধর্মিতা যেটাই হয় না কেন সেটা মনে রাখবা যে জারণ সংখ্যাটা বেশি, এটা দিয়ে মনে রাখতে পারো, জারণ সংখ্যা বেশি।
অথবা যার অধাতব ধর্ম বেশি, অধাতব ধর্ম বেশি, ঠিক আছে, অধাতব ধর্ম বেশি। তো অধাতব ধর্মটা বেশি কিভাবে? একটা পর্যায়ের যখন বাম থেকে ডানে যাবা তখন অধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম বাড়বে। তার মানে সব থেকে ডানের মৌল হচ্ছে গ্রুপ 17, এইটার অধাতব ধর্ম সব থেকে বেশি, ঠিক আছে, এই অধাতব ধর্মটা সব থেকে বেশি, এই জিনিসটা পড়লেই হচ্ছে। তাহলে যে কোন অক্সাইডটি বেশি অম্লধর্মী, তাহলে অবশ্যই এটা হবে, ঠিক আছে। জারণ সংখ্যাটা দিয়েও করা যায়, কারণ সরি অধাতব ধর্ম না, এখানে বলছে অক্সাইডটি অম্লধর্মী। কারণ কি জানো, অ্যাসিডের যে শক্তি মাত্রাটা যখন আমরা নির্ণয় করি যে কোন অ্যাসিডটা সব থেকে বেশি স্ট্রং, তখন দেখা যায় যে যার জারণ সংখ্যাটা বেশি সেই সব থেকে বেশি স্ট্রংটা আমরা ধরি, ঠিক আছে। আর জারণ সংখ্যা যখন সেম থাকে তখন দেখি যে যার আকারটা ছোট তার অ্যাসিডিটিটা বেশি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সুপার অক্সাইড কোনগুলো ভাইয়া? সুপার অক্সাইড হচ্ছে KO2। সুপার অক্সাইডে কথা বুঝবা যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। কিভাবে দেখো? KO2 তাহলে কি হয়? = 0। তার মানে এখানে +1 ইন্টু হচ্ছে -2x কত? 0। তার মানে এখানে প্লাস হবে, ঠিক আছে। তার মানে কত আসে এখানে? এটা -2x কেন দিচ্ছি আমরা? এখানে 2x = 0, তার মানে x -1/2। এইটা হচ্ছে আমার সুপার অক্সাইডের জারণ মান, ঠিক আছে। তাহলে সুপার অক্সাইডের জারণ মান কত? এই যে যেমন এটা হচ্ছে কি পার অক্সাইড, এখানে দেখবা হচ্ছে -1, ঠিক আছে। এই জিনিসগুলো এইভাবে বলবা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পলি অক্সাইড, এটাকে বলা হচ্ছে পলি অক্সাইড, বা এটা পলি অক্সাইড না, এটা মিক্সড অক্সাইড বলতে পারো, এটা তুমি মিক্সড অক্সাইড বলতে পারো। এটাকে তুমি মিক্সড অক্সাইড বলতে পারো, এটা হচ্ছে একটা মিক্সড অক্সাইড। এই মিক্স অক্সাইড অনেকগুলো আছে, আমরা যদি কখনো ভার্সিটি কোশ্চিন ব্যাংক সলভ করি তখন এগুলো দেখাই দেব। আচ্ছা, কোন অক্সাইডটি সব থেকে বেশি অম্লধর্মী? একটু আগেই দেখাইছি, Cl2O7, ঠিক আছে, এটা একটু আগেই দেখাইছি ব্যাখ্যা। কোনটি উভধর্মী অক্সাইড? ভাইয়া উভধর্মী অক্সাইড কারা কারা? উভধর্মী অক্সাইড হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইডগুলো একটু মনে রাখবা। উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড কারা কারা ভাইয়া? অ্যালুমিনিয়ামের অক্সাইড, জিঙ্ক অক্সাইড, তারপর স্ট্যানামের অক্সাইড, লেডের অক্সাইড, এরপরে হচ্ছে বেরিলিয়ামের অক্সাইড। এরা হচ্ছে উভধর্মী অক্সাইড, এগুলা ভালো করে মুখস্থ করবা। উভধর্মী অক্সাইড নিচের কোনটি? উভধর্মী অক্সাইড এই যে বেরিলিয়ামের অক্সাইড, ঠিক আছে, বেরিলিয়ামের অক্সাইড, খুবই সহজ, এর আগেই বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আজকের মতো এ পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।